শীতের সাথে পাল্লা দিয়ে উত্তরের জনপদে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। চিকিৎসক সংকটে ধুঁকছে নীলফামারীর 4 সরকারি হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষ কেউ ডিসকভার করলো না। এখানে ডাক্তার না থাকার কারণে প্রয়োজনীয় সেবা পাচ্ছে না মানুষ। ধার করা ডাক্তার এনে বহির্বিভাগ সামলা হয়। রাজধানীতে জমে উঠেছে শীত বস্ত্রের বিক্রি। আগের বছরের তুলনায় দাম বেশি বলছেন ক্রেতারা। গত বছরে যেটা কিনছি 80 টাকায়, সেগুলো এখন 120 টাকা চলতেছে। সবকিছু দাম দিয়ে একটু বেশি মনে হচ্ছে, তো আর কি মানে দামাদামি করে কিনতে হচ্ছে। গত বছর পাইকারি যে রেটটা ছিল তার থেকে মিনিমাম প্রতি পিচে 20 টাকা 30 টাকা করে বেশি এবছর। উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা শেষে মরদেহ রাখা হবে মর্গে। মেয়ে ফিরলেই দাফন। প্রথম জানাজায় ডক্টর ইউনূস সহ অংশ নেন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। গণতন্ত্র উত্তরণের যে পথ, যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। চড়া মূল্যের বাজারে চট্টগ্রামে গরুর মাংস বিক্রির ভিন্নধর্মী উদ্যোগ। 250 গ্রামের প্যাকেট দাম রাখা হচ্ছে 99 টাকা। হয়তো 1 কেজি কেনার অনেকজনের সামর্থ্য নাই, কিন্তু ওনারা যে 99 টাকা একটা কম্বো দিচ্ছে, এটা একটা অসাধারণ উদ্যোগ। অন্য দোকান থেকে মোটামুটি এখানে কিছুটা কমে পাচ্ছি। সিন্ডিকেটের বাজারে 640 টাকা। আমাদের যারা আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, তাদের জন্য অবশ্যই এটা আমাদের জন্য একটা ভালো উদ্যোগ। সেন্ট মার্টিনের সাদা মাছির উপদ্রবে কমে গেছে ডাবের ফলন। অপরিকল্পিত স্থাপনা তৈরি আর পরিবেশ ধ্বংসের কারণেই এই অবস্থা বলছেন বিশেষজ্ঞরা। জার্মানির মাগডেনবুর্গ শহরে ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলায় নিহত 2 শিশুসহ আহত কমপক্ষে 68। 1 সৌদি নাগরিককে হেফাজতে নিয়েছে পুলিশ। বিসিবি চাইলে অধিনায়কত্বের ভার বইতে আপত্তি নেই লিটনের। কোচিং স্টাফরা ফ্রেন্ডলি হওয়ায় ইতিবাচক প্রভাব পড়েছে দলে। ক্যাপ্টেনশিপ নিয়ে যদি বলি, আমি বিসিবি যদি আমাকে দেয় আমি করতে রাজি আছি। এখানে দ্বিমত থাকার কোনো কথা না। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোগবালাই। লালমনিরহাট ও ঠাকুরগাঁয়ে হাসপাতালের রোগীদের চাপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। নিউমোনিয়া, সর্দি, জ্বর সহ নানা রোগে ভুগছে তারা। শয্যা সংকটের সাথে অপরিচ্ছন্ন পরিবেশে বাড়ছে কষ্ট। লালমনিরহাট সদর হাসপাতাল। আউটডোরে রোগী ও তাদের স্বজনদের ভিড়, লম্বা লাইন। ভর্তিও হচ্ছে অনেকে। আক্রান্তদের বেশিরভাগই শিশু আর বৃদ্ধ। নিউমোনিয়া, সর্দি, কাশি সহ ঠান্ডাজনিত নানা রোগে ভুগছে তারা। শিশু ওয়ার্ডে রোগীর চাপ সবচেয়ে বেশি। অব্যবস্থায় বাড়ছে কষ্ট। টিকিট কাটছি, লাইনে দাঁড়াচ্ছি, তা এখনো লাইন শেষ হয় নাই। বাবু একটু বেশি সমস্যা, ঠান্ডার কারণে নিউমোনিয়া হয়েছে, শ্বাসকষ্ট, আর ওর পাশাপাশি আগে থেকে খিঁচুনি ছিল। এখানে যেগুলো আমাদের ওষুধ আছে সেগুলো এখান থেকেই পাচ্ছি, আর যেগুলো নাই আমরা বাইরে থেকে নিয়ে আসি, এখানে ওনাদের কাছে সেবা নিচ্ছি। চিকিৎসকরা বলছেন শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোগবালাই। পার্শ্ববর্তী কুড়িগ্রাম থেকেও আসছে অনেক রোগী। আউটডোরে প্রতিদিন গড়ে সেবা নিচ্ছে 800 থেকে 900 রোগী। জরুরি অবস্থা যাদের, তাদের ভর্তি করা হচ্ছে হাসপাতালে। শ্বাসকষ্ট, নিউমোনিয়া সহ বিভিন্ন শীতজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। আমাদের হাসপাতালেও রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তবে সেটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে এবং আমাদের এই শীতজনিত রোগের যেসব ওষুধপত্র দরকার সেগুলো আমাদের সাপ্লাই আছে। উত্তরের আরেক জনপদ ঠাকুরগাঁও। জেলার 250 শয্যা হাসপাতালের শিশু ওয়ার্ড 45 শয্যার। তার বিপরীতে ভর্তি রয়েছে প্রায় 150। বহির্বিভাগে রোগীর চাপ আরো বেশি। সোমবার থেকে আমার বাচ্চাটার খুব পাতলা পায়খানা, কমতেছে না, তো মানে অনেক সিরিয়াস হয়ে গেছে, তখন আমরা এখানে নিয়ে আসছি। আমার বাবুটার হলো ডায়রিয়া। এই রোগীর চাপের কারণে আমরা কালকে থেকে সিট পাই নাই, আমরা ফ্লোরে আছি। এখানে যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেভাবে করা হচ্ছে না, আর চিকিৎসা সেবা মানসম্মত খুবই খারাপ বর্তমান অবস্থায়। আমি একটা 5 টাকা সিরিজটাও পাচ্ছি না, যে বাইরে থেকে কিনে আনতে হয়েছে।
সম্পূর্ণ ওষুধগুলো বাহির থেকে। চিকিৎসকরা বলছেন আক্রান্তদের বেশিরভাগই শিশু, তাই সন্তানদের সুরক্ষায় অভিভাবকদের আরও সচেতন থাকার তাগিদ দিচ্ছেন তারা। ক্যানুলা করতে, ম্যানেজ করতে এক একটা রোগীর পিছনে কমপক্ষে আধা ঘন্টা সময় লাগে। সেই তুলনায় আমরা যে নার্স আছি সেই নার্স সেবা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। রোগীর অভিভাবককে বলবো আপনারা বাসায় অবহেলা করবেন না। যদি দেখেন যে বাচ্চা সর্দি কাশির পাশাপাশি বুকের দুধ টেনে খেতে পারছে না, ঘুমোতে পারছে না বা শ্বাসকষ্ট হচ্ছে, দেরি না করে দ্রুত হাসপাতালে চলে আসবে। শিশুদের স্বার্থে এবং জনগণের স্বার্থে আমাদের সেবা অব্যাহত রাখছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন এখানে একটি শিশু বিনা চিকিৎসায় বা কোনো অপচিকিৎসায় মৃত্যু না ঘটে। সকালে কনকনে ঠান্ডার সাথে হিমেল হাওয়া, সাথে থাকছে ঘন কুয়াশাও। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এ বিষয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, হাসপাতালে ঠান্ডাজনিত রোগীদের ভিড় কেমন দেখছেন? দেবাশিস, আমি এখন রয়েছি সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে। এখানে বর্তমানে ৩১ জন শিশু রোগী কিন্তু ভর্তি হয়েছেন, যারা সর্দি, কাশি, নিউমোনিয়া, জ্বর সহ ডায়রিয়া আক্রান্ত হয়েছে। এবং হাসপাতালের যারা কর্তব্যরত নার্স বা স্টাফ রয়েছেন তারা আমাদেরকে বলছেন নভেম্বরে অর্থাৎ শীতের শুরুর দিকে কিন্তু এই রোগীর মাত্রা কিন্তু আরও বেশি ছিল। তখন ৭০ থেকে ৮০ জন শিশু কিন্তু নানান রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তবে বর্তমানে তার সংখ্যা দাঁড়িয়েছে ৩১-এ। অর্থাৎ সেই হিসেবে তারা বলছেন যে শীতের দাপটের যে শিশুরা যে নানাভাবে রোগে আক্রান্ত হচ্ছিলেন সেই তুলনা কিন্তু কিছুটা কম তারা দেখছেন, এটি তারা বলছেন। আমরা একজন রোগীর সঙ্গে স্বজনের সঙ্গে কথা বলতে চাই। আপনার বাচ্চাকে কবে ভর্তি করেছেন এবং কি রোগে আক্রান্ত হয়েছে? কালকে ভর্তি করেছি। কি হয়েছে? নিউমোনিয়া, শ্বাসকষ্ট। শুনছিলেন যে নিউমোনিয়া শ্বাসকষ্ট রোগী তিনি গতকাল ভর্তি হয়েছেন। আমরা একটু যদি আবহাওয়ার খবর জানতে চাই, আমাদের সাতক্ষীরা এবছর কিন্তু 12.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সর্বনিম্ন ছিল। অর্থাৎ শীতের যে মাত্রা সেটি কিন্তু রয়েছে এবং আবহাওয়া বিভাগ বলছে এর মাত্রা কিন্তু আরও নিচে নামবে, শীতের প্রকোপ বাড়বে। আর যে শীতের কারণে শীতজনিত রোগের বাচ্চাদের যে হাসপাতালের ভিড় সেটি কিন্তু এখন তুলনামূলক কম বলছেন হাসপাতালের চিকিৎসক এবং কর্তব্যরতরা। দেবাশিস, ধন্যবাদ আকরাম যুক্ত হবার জন্য। চিকিৎসক সংকটে ধুঁকছে নীলফামারীর 4 সরকারি হাসপাতাল। বহির্বিভাগে প্রতিদিন সেবা দেন ডিপ্লোমাধারীরা। তাদের অনেকেই হাসপাতালে নিয়োগপ্রাপ্ত নন। এতে রোগীদের ভোগান্তির শেষ নেই। হাতে গোনা কয়েক ধরনের ওষুধ ছাড়া মেলে না কিছু। লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষা। মৌসুমী কিংবা জটিল রোগে আক্রান্ত এসব রোগীদের ভরসা জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দীর্ঘ সময় নিয়ে টিকিট কাটার পর জানতে পারেন নেই বিশেষজ্ঞ চিকিৎসক। ডিপ্লোমাধারীদের ব্যবস্থাপত্র নিয়েই ফিরতে হয় বাড়ি। বাধ্য হয়েই কেউ কেউ যাচ্ছেন বেসরকারি হাসপাতালে। আমার তো যে রোগ সেই রোগের কোনো চিকিৎসা নেই। এখন সন্তুষ্ট টাকা নেই, এখন অন্য ডাক্তার, হাঁপানির ডাক্তার যাবার নেবে। বিশেষ করে শীতকালে এই সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে, কিন্তু এখানে ডাক্তার না থাকার কারণে প্রয়োজনীয় সেবা পাচ্ছে না মানুষ। হাসপাতালে ভর্তি থাকা রোগীর ভোগান্তি আরও। অভিযোগ, প্রতিদিন মাত্র একবার রাউন্ড দিতে আসেন একজনই চিকিৎসক। বহির্বিভাগে যারা রোগী দেখেন প্যারামেডিকেল ধার করা ডাক্তার এনে বহির্বিভাগ সামলা হয়। এখন পর্যন্ত কোনো নার্সও দেখলাম না। একজন নার্স আইছিল, পরে আর কোনো খোঁজ খবর নাই, শুধু একটা ডক্টরে সেবা দিচ্ছি। একই অবস্থা ডোমার, ডিমলা ও কিশোরগঞ্জ উপজেলাতে। সবখানেই চিকিৎসক সংকট, এতে ভোগান্তিতে রোগীরা। আমি তো সন্তুষ্ট না, কোনো ডাক্তারই নেই এখনো। কেউ আমার বাচ্চার প্রতি একটু উদ্দেশ্য খবরও হাসপাতাল কর্তৃপক্ষ কেউ উদ্দেশ্য খবর করলো না। তারপরে ডাক্তার ওই যে প্রেশারটা নাপছে, নাপার পরে কয়েছে যে এখানে চিকিৎসা নেন, দেখি একটু যদি কমে তাহলে কমলো, আর না কমলে রংপুর নিয়ে যাবেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা বলছেন চিকিৎসক সংকটে ব্যাহত সেবাদান হিমশিম খাচ্ছেন তারাও। প্রথম শ্রেণীর 33টি পদের বিপরীতে শুধুমাত্র 8 জন কর্মরত রয়েছে। এর মধ্যে 2 জন ফাউন্ডেশন ট্রেনিংয়ে রয়েছেন, একজন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন এবং একজন পেশনে কর্মরত রয়েছে। 10টি পদ পূর্ণ থাকার মধ্যে 3 জন মেডিকেল অফিসার আমার এখানে সার্ভিস দিচ্ছে, বাকিরা সংযুক্তিতে অন্যত্র কর্মরত আছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী ডোমারে ২৯ চিকিৎসকের পদ রয়েছে, সেখানে আছেন ৬ জন। কিশোরগঞ্জে ৩১ পদের বিপরীতে ১৭ আর ডিমলায় ৩২ পদের জায়গায় কর্মরত ১০ জন, আর জলঢাকায় ৩৩ পদের বিপরীতে রয়েছেন মাত্র ৩ জন চিকিৎসক। সিভিল সার্জনের সাথে কথা বলে প্রয়োজনে স্পেশালি আমরা এই চিত্রটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানাবো, যাতে আমাদের এখানে পদায়ন যাতে যতটুকু সম্ভব পদায়ন দেয় এবং যাদের পদায়ন করে তারা যাতে নির্দিষ্ট সময় সময়টুকু আমাদের সেবাটুকু দেয়। সরকারি এসব হাসপাতালে ওষুধেরও রয়েছে সংকট, হাতে গোনা কয়েক ধরনের ওষুধ ছাড়া মেলে না কিছুই। মাহমুদ জফিন, যমুনা নিউজ, নীলফামারী। শীতের দাপট বাড়ছে ক্রমেই, সেই সাথে পাল্লা দিয়ে জমে উঠেছে শীত পোশাকের বাজার। তবে এবছর কাপড়ের যোগান কম, তাই দামও বাড়তির দিকে। দোকানিদের দাবি তারাও কিনছেন বেশি দামে। এদিকে শীতের মাত্রা বিবেচনায় এবছর উলের গরম কাপড়ের চাহিদা সবচেয়ে বেশি। বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী, ক্যামেরায় ছিলেন আলামিন তালুকদার। ডিসেম্বর শেষ হতে মাত্র কয়েকটা দিন বাকি, ধীরে ধীরে জেঁকে বসছে শীত। তাই শরীর উষ্ণ রাখতে হাল ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে জমে উঠছে শীতের কেনাকাটা। বেলা গড়াতেই রাজধানীর নিউ মার্কেটে দেখা গেল ক্রেতাদের উপচে পড়া ভিড়। পছন্দের রং, ফেব্রিক আর ডিজাইনের জ্যাকেট, সোয়েটার, হুডি বেছে নিচ্ছেন ক্রেতারা। আবহাওয়া অফিসের পূর্বাভাস, গতবারের চেয়ে এবছর কিছুটা বেশি হতে পারে শীতের দাপট। তাই বেশিরভাগ ক্রেতারই ভরসা উলের পোশাক। তবে পোশাকের রং আর ধরন বাছাইয়ে অনেকেরই আছে নিজস্ব পছন্দ। শাল দেখতে আসছি, একটু লং টাইপের সোয়েটার যেগুলো সেগুলাই দেখবো। উলের কাপড় বেশি পছন্দ, আর কালারের মধ্যে একটু উজ্জ্বল কালার বেশি পছন্দ। ঢাকা যেহেতু শীত কম, সেক্ষেত্রে ডেনিমটা প্রিফার করি বেশি। উইন্টারটা তো বেশি মনে হয় উলটাই বেশি ভালো হবে সবার জন্য। মাথার টুপিওয়ালা ছেলেদের, বাচ্চাদের ওটা বেশি পছন্দ। এবছর গরম পোশাকের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। বিক্রেতারা বলছেন এবছর যোগান কম, তাই দামও কিছুটা বাড়তির দিকে। যেই শার্ট আমরা কিনছি ধরুন না 200 টাকা, ওই শার্ট কিন্তু এখন 250 টাকা, তাহলে ওই শার্টটা আমাদের বেচা কত হবে? 400 টাকা বেচতে হবে। দোকান ভাড়া আছে, স্টাফ আছে, খরচ আছে, সব মিলিয়ে কিন্তু আমরা এই বছর খুবই খারাপ আছি। যেই পরিমাণ কাপড়ের চাহিদা আছে ওই পরিমাণ কাপড় মার্কেটে নেই, কিন্তু দাম ঠিক আছে, দাম বেশি না। যেগুলো স্পোর্টের মাল ওগুলার একটু দাম বেশি, আর নর্মালটার দাম কমে আছে। এদিকে সন্ধ্যা হতেই জমে ওঠে রাজধানীর ফার্ম গেটের শীত বস্ত্রের বাজার। এখানেও শীত পোশাকের দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের আছে ভিন্ন মত। গত বছরে যেটা কিনছি 80 টাকায়, সেগুলো এখন 120 টাকা চলতেছে। সবকিছু দাম যেহেতু একটু বেশি মনে হচ্ছে, তো আর কি দামাদামি করে কিনতে হচ্ছে। গত বছর পাইকারি যে রেটটা ছিল তার থেকে মিনিমাম প্রতি পিচে 20 টাকা 30 টাকা করে বেশি এবছর। ইভেন মালও পাওয়া যাচ্ছে না, কোনো কালেকশনই নাই। রেট বেশিতে আনতে হয়, রেট বেশিতে আমাদের বিক্রি করতে হয়, কিন্তু কাস্টমার আমাদেরকে বলে যে দাম বেশি কেন, কিছু করার নেই। বাংলাদেশে শীত আসে অনেকটা উৎসবের আমেজ নিয়ে। নতুন চালের পিঠা, খেজুর রস ছাড়াও শীতে বাহারি পোশাক কেনাকাটাও এই উৎসবেরই অংশ। তাই শীত পোশাকের দাম স্বাদ আর সাধ্যের মধ্যেই যেন থাকে সেই প্রত্যাশা সাধারণ মানুষের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বনানীর 22 নম্বর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে এতে এখনও পর্যন্ত কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। ভোর 5:30টার পরে এই অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। এরপর 5:41 দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। একে একে বাড়িধারা, তেজগাঁও ও কুমিটোলা ফায়ার স্টেশনের মোট 7টি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে। তাদের প্রচেষ্টায় ভোর 6:36 আগুন নিয়ন্ত্রণে আসে, তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। রাজধানীর বনশ্রীতে একটি 6তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ভবনের বাসিন্দারা। শুক্রবার রাত 8টায় বনশ্রীর সি ব্লকের 4 নম্বর সড়কের 16 নম্বর বাসায় আগুন লাগে। বিষয়টির সাথেই ফায়ার সার্ভিসকে জানান ভবনের বাসিন্দারা। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাসার ফ্রিজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। ভবনের বাসিন্দারা জানান সন্ধ্যার পরে 2য় তলায় আগুন লাগে। এতে পুরো ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে চারিদিক। এ সময় প্রাণ বাঁচাতে ভবনের বাসিন্দারা ছাদে উঠে পাশের বিল্ডিংয়ে আশ্রয় নেয়। কোলাপুর হুন্ডি চিল্লা চিৎকার দিতেছে লামো, এখন নামতে গেছি 3 তলা আসছি, এখন নিচে আসতে পারি না, ধোঁয়া অন্ধকার। পরে বাচ্চা নিয়ে আমার ওয়াইফ নিয়ে ছাদে গেছি, ছাদের থেকে
ওই বিল্ডিংয়ে চলে গেছি। আগুনের এমন মানে কিচ্ছু চোখে দেখা যায় না, তো মানে আগুন থাকে তো আগুনের ধোঁয়াটা বেশি, পুরো বিল্ডিং ধোয়া হয়ে গেছে। আপনার ওই পাশের বিল্ডিংয়ের ওয়ালেও আপনার কালি পড়ছে। ওইখান থেকে ফ্ল্যাটের চিৎকার শোনার পরে ওরা টের পাইছে যে এই চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন, তখন দরজা খুলে বের হয়ে গেছে ওরা। সাভার আশুলিয়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন আশুলিয়া থানা পুলিশ। শুক্রবার রাতে আশুলিয়ার পূর্ব নরসিংহপুরের সোনামিয়া মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ওয়ারেন্টভুক্ত আসামি রাকিব ভূঁইয়াকে গ্রেপ্তারের রাতে অভিযান চালায় এসআই রবিউল সহ আরও কয়েকজন। বাড়ি থেকে রাকিবকে গ্রেপ্তার করলে তার চিৎকারে পুলিশের উপর হামলা চালায় স্বজনরা। এ সময় গুরুতর আহত হন এসআই রবিউল সহ 4 জন। খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে। আটক করা হয় 15 জনকে। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং পুলিশের উপর হামলার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন। উপদেষ্টা ও জ্যেষ্ঠ আইনজীবী এএফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা আজ সকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে হবে। আর বিদেশ থেকে তার মেয়ে ফিরলেই মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে। এর আগে গতকাল রাতে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুক্রবার বিকেলে হৃদক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। দেশবরেণ্য আইন বিশেষজ্ঞের প্রথম জানাজায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ পরিষদের অন্য বেশ কয়েকজন সদস্য। প্রধান বিচারপতি, সেনাপ্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরাও ছিলেন জানাজায়। হাজির ছিলেন আইন অঙ্গনের দীর্ঘদিনের সহকর্মীরা। এর আগে অসুস্থ বোধ করায় বেলা 3টার দিকে ধানমন্ডির বাড়ির কাছে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। মৃত পাওয়ার পরে আমরা আমাদের প্রোটোকল অনুযায়ী সমস্ত চেষ্টা করেছি এবং 3:35-এ ওনাকে মৃত ঘোষণা করা হয়। ওনার কার্ডিও পালমোনারি ফেইলিওর বলে, যেটাকে হার্ট অ্যাটাক বলা হয়, হার্ট অ্যাটাক করেছেন উনি। এর আগে উপদেষ্টা পরিষদের বয়োজ্যেষ্ঠ এই সদস্যের মৃত্যুর খবরে হাসপাতালে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সান্ত্বনা দেন পরিবারের সদস্যদের। এমিরাটসের যে ফ্লাইটটা যখনই ঢাকায় টাচ করলো তখনই আমরা সংবাদটা পেলাম যে মাননীয় উপদেষ্টা হাসান আলী সাহেব মারা গেছেন। এবং ওইখান থেকে উনি আমরা কোনো প্রস্তুতি ছাড়াই, কোনো ধরনের কোনো ছাড়াই আমরা সরাসরি এখানে এসে পড়ছি। উপদেষ্টা পরিষদের সদস্যরাও শেষবারের মতো দেখতে আসেন প্রিয় সহকর্মীকে। আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। দেখিনি যে উনি এমন কোনো কথাবার্তা বলেছেন বা এমন কিছু করেছেন, কোনো ধরনের আঘাত লাগা, শব্দ লাগা, সবসময় হাসি মুখ ছিলেন। মৃত্যুর খবরে হাসপাতালে আসেন হাসান আরিফের স্বজন, ঘনিষ্ঠজনেরা। গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এই গণতন্ত্র উত্তরণের যে পথ, যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। তিনি অত্যন্ত উঁচু মানের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। তার আইনের জ্ঞান যেমন ছিল, তার মধ্যে স্বচ্ছতাও তেমন ছিল। এই দুইটা জিনিস অনেক জায়গায় পাওয়া কঠিন। 1941 সালে কলকাতায় জন্মগ্রহণ করা হাসান আরিফের কর্মজীবন শুরু হয় কলকাতা হাইকোর্টে 1967 সালে আইনজীবী হিসেবে। এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন। 2001 থেকে 2005 সালের 28 এপ্রিল পর্যন্ত ছিলেন অ্যাটর্নি জেনারেল। হয়েছিলেন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের উপদেষ্টাও। অন্তর্বর্তীকালীন সরকারের গণ অভ্যুত্থানের পর গত 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এএফ হাসান আরিফ। শনিবার সকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণের দ্বিতীয় জানাজা শেষে মরদেহ রাখা হবে মরচুয়ারিতে। পরে একমাত্র মেয়ে দেশে ফেরার পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে চট্টগ্রামের এক উদ্যোক্তার ভিন্নধর্মী উদ্যোগ নজর কাড়ছে সবার। সীমিত আয়ের মানুষের কথা চিন্তা করে ভর্তুকি মূল্যে খোলা বাজারে মাত্র 99 টাকায় 250 গ্রাম গরুর মাংস বিক্রি করছেন। আরেক প্যাকেজে মিলছে 640 টাকায় 1 কেজি। ব্যতিক্রমে এই উদ্যোগে সাড়াও মিলেছে বেশ। অন্যান্য উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান ভোক্তাদের। চট্টগ্রামে প্রায় সব ধরনের নিত্যপণ্যের বাজার অস্থির। মাংসের দামও আকাশচুম্বী। 800 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি গরুর মাংস।
মাংসের চড়া দাম নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে বলছেন ক্রেতারা। অন্যদিকে গোখাদ্যের মূল্য বৃদ্ধি সহ নানা অজুহাত ব্যবসায়ীদের। গরুর দাম কিন্তু খুবই কম, ওই ক্ষেত্রে এটা 500-600-600-র উপরে হওয়া উচিত না, কিন্তু মাংসের দাম বেশি। দামটা আরেকটু শিথিলতা হয় তাহলে আমাদের জন্য ভালো হয়। কেজি প্রতি আরও 100 টাকা 150 টাকা কম হইতো তাহলে আমাদের জন্য লিমিটের মধ্যে থাকতো। এখানে যদি জায়গাতে যদি মাল যদি কম রেট থাকে তাহলে আমরা বেশি শান্তি পাবো, কাস্টমারও খাই শান্তি পাবে। দাম বাড়তি, 1 কেজি ভুসির দাম 70 টাকা, বর্তমানে দেরি যদি 10 কেজি ভুসি কত টাকা আছে। এমন পরিস্থিতিতে মাত্র 99 টাকায় 250 গ্রাম এবং 640 টাকায় 1 কেজি গরুর মাংস মিলছে চট্টগ্রামের হালি শহরের একটি শপে। সাশ্রয়ী মূল্যে কিনতে পেরে খুশি ভোক্তারা। 99 টাকা আমি স্বল্প আয়ের ভিতরে পাইছি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, খুব ভালো লাগছে আমার থেকে। হয়তো 1 কেজি কেনার অনেকজনের সামর্থ্য নাই, কিন্তু ওনারা যে 99 টাকা একটা কম্বো দিচ্ছে, এটা একটা অসাধারণ উদ্যোগ। অন্য দোকান থেকে মোটামুটি এখানে কিছুটা কমে পাচ্ছি। সিন্ডিকেটের বাজারে 640 টাকা আমাদের যারা আমরা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের জন্য অবশ্যই এটা আমাদের জন্য একটা ভালো উদ্যোগ। কবে খাইতে মাংস ওদের মনে হইতেছে না, কিন্তু এখান থেকে আর কি সব ওদিকে কম দাম বেশি, এদিকে এখানে কম দাম, এই জন্য 1 কেজি নিচ্ছি। গরিব হইতে সর্বস্তরের মানুষ এটা কেনাকাটা করে এই মাংসটা অন্তত নিয়ে খাইতে পারবে তারা। মাংস নিয়ে নৈরাজ্য ও সিন্ডিকেট ভাঙা এবং নিম্ন আয়ের মানুষের জন্য সহজলভ্য করতেই ভর্তুকি মূল্যে গরুর মাংস বিক্রির উদ্যোগ নিয়েছেন এই যুবক। সাধারণ ক্রেতাদের পাশে দাঁড়ানো এবং যে বাজারে যে একটা বড় সিন্ডিকেট আছে তাদেরকে আমরা চাইতেছি তারা যেন সিন্ডিকেটগুলো ভেঙে দেয়। সিন্ডিকেটগুলো ভাঙানোর জন্য আমরা আসলে উদ্যোগটা গ্রহণ করেছি। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। সাদা মাছি নামে এক ধরনের পোকার উৎপাতে 3 বছর ধরে ডাবের ফলন আসছে না নারিকেল জিঞ্জিরা খ্যাত সেন্ট মার্টিনের 8000 নারকেল গাছে। এতে কপালে ভাঁজ পড়েছে স্থানীয় কৃষকদের, বন্ধ হয়ে গেছে আয়ের অন্যতম পথ। গত 1 বছরই মারা গেছে 3 শতাধিক গাছ। পোকার উপদ্রব তো রয়েছেই, অপরিকল্পিত স্থাপনা, লবণাক্ততা বৃদ্ধি এবং পরিচর্যার অভাবেই এমন সংকট বলে মত বিশেষজ্ঞদের। সেন্ট মার্টিন থেকে ফিরে আরিফুর রহমান সবুজের রিপোর্ট, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। একদিকে দিগন্ত বিস্তৃত নীল জলরাশি, তার পাড় ধরে সারি সারি নারিকেল গাছ। মাত্র 1997 একরের দ্বীপটির চারপাশে ঘিরে রাখা সারি সারি নারিকেল গাছ নিয়ে পর্যটকদের আগ্রহও কম নয়, কারণ এখানকার ডাব আকারে বেশ বড়, পানিও অত্যন্ত মিষ্টি। তাই তো ছোট্ট এই দ্বীপটির আরেক নাম নারিকেল জিঞ্জিরা। তবে গেল 3 বছর ধরে সেই ডাবের স্বাদ নিতে পারেননি পর্যটকরা, কারণ হোয়াইট ফ্লাই নামে এক ধরনের মাছির আক্রমণে এ সময়ে কোনো গাছেই আসেনি ডাবের ফলন। মনে করো 25 টাকা, তোমার 1 টাকা থেকে 50টা 30টা এরকম আনতো। এখন 3 বছর হয়ে গেছে, ওখানটা একটা গাছের থেকে একটা নামে, 2টাই নামে, 3টাই নামে এরকম। ওইটা হালাই বেরাম হয়েছে, একটা হালাই বেরাম হয়ে ওই গাছের মানে মাথাতে দিকে মানে উঁচু হয়ে গেছে, গাছের মাঝে মানে ব্যারাম হয়ে গেছে। সেন্ট মার্টিনের প্রতিটি ঘরেই আছে ছোট ছোট নারিকেলের বাগান। এই মাছের উৎপাতে কতটা বিপদে দ্বীপের বাসিন্দারা, তার উদাহরণ দক্ষিণ কোনাপাড়ার এই কৃষক। 3 দফায় দেয়া ফলনে 1.5 শতাধিক গাছ থেকে বছরে এই কৃষকের আয় হতো 1.5 থেকে 2 লাখ টাকা, কিন্তু গেল 3 বছরে পাননি কানাকড়িও। আগে অনেকে চলাইতে না বিক্রি করি, এখন চলাইতে পারিব কিন্তু গাছের না চলা দিলে। স্থানীয়রা বলছেন ফলন আসার আগে নারকেলের পাতার নিচে বসে রস চুষে খায় এই মাছি, এরপর ধীরে ধীরে মরে যায় ডালপাতা। ঐতিহ্যগতভাবে এই দ্বীপটিতে ছিল প্রায় শতাধিক প্রজাতির গাছ। এখন কেওড়া এবং এসব নারিকেল গাছ ছাড়া সবই বিপন্ন। নতুন করে এই নারিকেল গাছেও দেখা দিয়েছে সাদা মাছির প্রকোপ। বিশেষজ্ঞরা বলছেন মানব সৃষ্ট অত্যাচার বন্ধ করা না হলে দ্বীপের সবকিছুই ধ্বংস হয়ে যাবে। কৃষি অধিদপ্তর এখানে একটু দেখতে পারেন যে এটা কেন হচ্ছে এবং এখানে কৃষকদের কোনো পরিচর্যার সমস্যাগুলো আছে কিনা, সেগুলোকে হয়তো সহজেই কোনো ইন্টারভেনশন করলে সহজেই হয়তো এটা অ্যাড্রেস করা যাবে। লবণাক্ততা একটা কারণ হতে পারে, বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব হতে পারে এবং জলবায়ু পরিবর্তনের কারণে পোকামাকড় বেড়ে যাবে, এটা একটা প্রতিষ্ঠিত তথ্য। স্থানীয়দের হিসাবে এক যুগ আগেও দ্বীপটিতে ছিল 10 থেকে 12,000 নারকেল গাছ, কিন্তু এখন অবশিষ্ট রয়েছে মাত্র 7 থেকে 8,000।
আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, সেন্ট মার্টিন। পয়ঃবর্জ্য আর উচ্ছিষ্ট নয়, বরং তা থেকেই তৈরি হচ্ছে উৎকৃষ্ট মানের জৈব সার। দেশ জুড়ে ব্যাপক চাহিদাও তৈরি হয়েছে। স্যানিটেশন উপ আইন 2020 এবং স্যানিটেশন ভিশন 2027 প্রণয়ন করে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা ও নগর স্যানিটেশন কার্যক্রমে এমন চমক দেখিয়েছে কুষ্টিয়া পৌরসভা। এতে সহায়তা করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা SNV নেদারল্যান্ডস। কয়েক বছর আগেও যেখানে খোলামেলাভাবে নিষ্কাশন করা হতো পয়ঃবর্জ্য, সেখানে সাম্প্রতিক সময়ে পরিবেশ বান্ধব ও যান্ত্রিক উপায়ে অপসারণ করা হচ্ছে বাসাবাড়ির পয়ঃবর্জ্য। সেই বর্জ্য নিয়ে আবার ধাপে ধাপে প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হচ্ছে জৈব সার। বাসার সেপটিক ট্যাঙ্ক ভরে গেলে পৌরসভায় গিয়ে একটি আবেদন করলেই সময় মতো পৌঁছে যায় পয়ঃনিষ্কাশন গাড়ি। দ্রুত সময়ে এই সেবায় সুবিধা ভোগ করছে নগরবাসী। এটা সুবিধা, এই যে সেপটিক ট্যাঙ্ক ভরে গেলে পারে বাথরুমে যাওয়া অনেক অসুবিধা হয়, ওইটা ওরা এসে পরিষ্কার করে নিয়ে গেলে পারে পরিষ্কার হয়ে যায়। আমাদের পৌরসভার ভিতরে তো আগে এরকম সুবিধা ছিল না। আগে একটা প্রচলিত পদ্ধতি ছিল, সুইপারের মাধ্যমে এই মলগুলো পরিষ্কার করা হতো। যেখানে যেখানে আবেদন থাকে সেখানে যাই আমরা এই কাজগুলো করি। গাড়িগুলোতে মলগুলো মেশিনের মাধ্যমে টাঙ্কির থেকে তুলে সেগুলো গাড়িতে লোড দিয়ে আমাদের এই ভাগাড়ে নিয়ে আসা হয়। একদিকে যেমন পয়ঃনিষ্কাশন ঝামেলাহীন সেবা পাচ্ছে পৌরবাসী, অন্যদিকে কেন্দ্রীয় বাস টার্মিনালের মতো পাবলিক প্লেসেও নির্মাণ করা হয়েছে স্বাস্থ্যসম্মত টয়লেট, যেখানে নারীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। এখানে দুইজন ডিউটি করে, সবসময় 2 বেলা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। প্রতিবন্ধী মহিলারা আসলে তাদের সহযোগিতা করা লাগে, ধরে নিয়ে যাওয়া লাগে, তাদের দেখানো লাগে। মহিলার দিকে আমি এটা সহযোগিতা করে দেয়। বহুত জায়গায় গেছি, বহুত ডিস্ট্রিক্টে গেছি, তবে এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা কোথাও পাই নাই। ভালোই লাগছে পরিবেশটা দেখে। জৈব সার তৈরির পুরো কার্যক্রম হচ্ছে পৌর ভাগাড়ে। পয়ঃবর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করেছে এরাজ ভেঞ্চার নামের একটি প্রতিষ্ঠান। এর মাধ্যমে আয় হচ্ছে পৌরসভারও। বর্জ্য যে একটা আপদ যে পাহাড়ের মতো জমে যাচ্ছে দিন দিন, এটাকে আমরা রিকভারি করে একটা সম্পদের রূপদান করব, মাটির স্বাস্থ্যের জন্য একটা সয়েল কন্ডিশনার হিসাবে কাজ করবে। এবং আল্লাহর অশেষ মেহেরবানি যে আমাদের প্রোডাক্টটা যারা একবার কিনে তারা বারবার কিনতেছে। বর্জ্য থেকে তৈরি সার মাটির জন্য ভালো এবং বেশি ফলন দিতে সক্ষম, তাই এর পরিধি বাড়ানোর তাগিদ দিয়েছেন কৃষি কর্মকর্তা। যেহেতু আমাদের মাটির স্বাস্থ্যটা ফিরে আনতে হবে, তার জৈব সার ব্যবহার করতে হবে, অন্যদিকে আমাদের বেশি উৎপাদন বাড়াতে হবে। যার কারণে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি এই ধরনের সার ব্যবহারের জন্য, এবং এই ধরনের উৎপাদনকারী আরও উদ্যোক্তা তৈরির জন্য আমরা তাদের পরামর্শ দিচ্ছি, যারা এই ধরনের উদ্যোক্তা আর বেশি তৈরি হয় এবং তারা বেশি সার তৈরি করবে এবং এটা মাটিতে ব্যবহার হবে। SNV নেদারল্যান্ডের সার্বিক সহায়তায় বর্জ্য পরিণত হয়েছে সম্পদে। সেই সাথে নগরবাসীর জন্য একটি টেকসই পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা ও স্যানিটেশন সেবা প্রক্রিয়া স্থাপন করা সম্ভব হয়েছে। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। বছরের পর বছর জোড়াতালি দিয়ে চলছে ঝালকাঠির বাসন্ডা বেইলি ব্রিজ। বরিশাল খুলনা মহাসড়কে ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে প্রতিদিন হাজারো যানবাহনের চলাচল, যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা যাত্রী ও চালকদের। স্থানীয়রা বলছেন, সড়ক বিভাগ বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা দিয়েই দায় সেরেছে। বেইলি সেতু জুড়ে অসংখ্য জোড়াতালি, ভারী যান চলাচলের সময় দুলতে থাকে ব্রিজটি। দীর্ঘদিন ধরে এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝালকাঠির বাসন্ডা বেইলি সেতু। বরিশাল খুলনা মহাসড়কের ঝালকাঠির বাসন্ডা নদীর ওপর বেইলি ব্রিজটি নির্মাণ করা হয় 80-র দশকে। 7 বছর আগে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সড়ক বিভাগ, কিন্তু নির্মাণ হয়নি নতুন ব্রিজ। পদ্মা ও বেকুটিয়া সেতু চালুর পর এই পথে যান চলাচল আরও বেড়েছে, যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা যাত্রী ও চালকদের। এই ব্রিজটা হচ্ছে আমার জন্মের পর থেকে এরকমের আমি দেখতেছি, এরকমই চলতেছে। আমরা গাড়ি নিয়ে যাই ঠিকই, কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা যাচ্ছি। ব্রিজের পাশে আমাদের বাসা, আমরা এই শব্দে এখানে নামাজ পড়তে পারি না এবং বাসায় ঘুমাতে পারি না। বেইলি সেতুটি সংস্কার করতে প্রতি বছরই সরকারি অর্থ ব্যয় হয়। বারবার আশ্বাসের পরও নতুন সেতু নির্মাণ না করায় ক্ষুব্ধ স্থানীয়রা। যখন একটা বড় ট্রাক যায়, ঠিক আছে, তখন এই জায়গাটা ওই জায়গাটা ছুটে যায়, আবার এটা রিপেয়ার করে। এই ব্রিজ দেখায় লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা হাতে নিচ্ছে। অতি দ্রুত ঢালাই ব্রিজ করা উচিত, দরকার, না হলে তো আমাদের অনেক সমস্যা।
সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী বলছেন, নতুন সেতু নির্মাণের জন্য পরীক্ষা নিরীক্ষা শেষে ডিজাইনের জন্য পাঠানো হয়েছে। সেতুটির আমাদের ফিজিবিলিটি স্টাডি এবং হাইড্রোলজি মরফোলজি স্টাডি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং আমরা ডিজাইনের জন্য আমরা প্রেয়ার দিয়েছি। ডিজাইন প্রাপ্তি সাপেক্ষে আমরা প্রকল্পের কাজ শুরু করব। শুধু বাসন্ডা সেতুই নয়, ঝালকাঠিতে আরও 17টি বেইলি ব্রিজ ও 112টি কালভার্ট ঝুঁকিপূর্ণ। এসব স্থানে নতুন অবকাঠামো নির্মাণে উদ্যোগের কথাও জানিয়েছে সড়ক বিভাগ। জাহিদ হাসান, যমুনা নিউজ। শরীয়তপুরে একটি ট্রাক থেকে 1600 কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার পালং বাজারে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় একটি ট্রাক তল্লাশি করে এসব অবৈধ পলিথিন জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এই যৌথ অভিযান চালানো হয়েছে। অভিযানে সড়কের পাশে দাঁড় করানো একটি ট্রাক থেকে বিভিন্ন রং ও আকারের 47 বস্তা পলিথিন জব্দ করা হয়। তবে ট্রাক চালক পালিয়ে গেছে, তাই কাউকে আটক করা যায়নি। জব্দ করা পলিথিনগুলো পরিবেশ অধিদপ্তরের হেফাজতে রাখা হয়েছে। শরীয়তপুরে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে রাতের আধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে হুমকিতে প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মার ডান তীর রক্ষা বাঁধ সহ বহু স্থাপনা। জেল জরিমানার পরও থামানো যাচ্ছে না বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের ছত্রছায়ায় বালু উত্তোলন করছে একাধিক সংঘবদ্ধ চক্র। শরীয়তপুরের পদ্মাপাড়ে নোঙর করা শত শত ড্রেজার ও বাল্কহেড। রাতের আধারের অপেক্ষায় শ্রমিক কর্মচারীরা, কিন্তু সন্ধ্যায় শুরু হয়ে যায় ব্যস্ততা। একে একে সচল হতে থাকে দানবাকৃতির ড্রেজারগুলো। বিলাসপুর, কুণ্ডের চর, সুরেশ্বর, মুলফতগঞ্জ সহ মাঝ নদীর অন্তত 20টি পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একাধিক চক্র। অপরিকল্পিত বালু উত্তোলনে ভাঙন ঝুঁকিতে নদীপাড়ের বিস্তীর্ণ এলাকা। এরই মধ্যে ধসে গেছে পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষাবাঁধের 100 মিটার। নবনির্মিত পদ্মার ডান্তির রক্ষা বাঁধও ঝুঁকির মুখে। অন্ধকারে তো বহুতই কাটতে আছে, দেখা যাইতেছে রাইতে তো ঘুমো এখন যেন শব্দ টেলায় এত কাটা কাটতে আছে। রাতে বালু কাটলে তো এখানে তো ভাঙার চান্স আছেই, এখানে নষ্ট হওয়ার তো সুযোগ আছে। এটা তো অপরিকল্পিতভাবে তার ইচ্ছা মতো, তার যতটুকু প্রয়োজন সে কতটুকু বিক্রি করে, তো বিক্রি করতেছে অবৈধভাবে। আজহার শিকারী, তারা মিয়া, রফিক খা, ফয়জল সহ অন্তত 15 জনের নেতৃত্বে চলে বালু উত্তোলনের মহা উৎসব। যদিও ক্যামেরার সামনে বালু উত্তোলনের বিষয়টি সরাসরি অস্বীকার করলো শ্রমিকরা। এখানে কাটতে আসেন, এখানে আমাদের মিচিং সামনে ইঞ্জিন নষ্ট, এখানে ইঞ্জিন আনতে আসছে, সেই জন্য এখানে রাখা হয়েছে। না, আমরা মারি কাটতে যাই নাই, কাটতে যাই নাই। আমি না, পরশু দিন আসছি আমি। এবার ধরা দিলেন চক্রের মূল হোতা আজহার শিকারী। চেষ্টা করলেন টাকার বিনিময়ে সাংবাদিক ম্যানেজার। ভাই তো আমার কামরা চুলগুলো শুনবেন না, ফোন দিবেন, ভাই দোকান তো চালু করে দিয়েছে, দুনিয়া রাখা নাম ওঠা দেবেন, ভাই বলছি সব চাকা দিতাম আমি। পানি উন্নয়ন বোর্ড বলছে, অপরিকল্পিত ড্রেজিং বন্ধ না হলে নদী ভাঙনের পাশাপাশি ঝুঁকিতে পড়বে তীররক্ষা বাঁধ। অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অবৈধ তো অবৈধই, সেটা অবশ্যই ক্ষতিকর বলেই হচ্ছে অবৈধ। তীরের কাছে কাটুক, যেখানেই কাটুক, সেটার একটা ইম্প্যাক্ট তো নদীতে অবশ্যই পড়ে। আমরা যখনই খবর পাচ্ছি আমাদের অভিযান তখন তাৎক্ষণিকভাবে আমরা থানা পুলিশ, নৌ পুলিশ এবং পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় আমরা এই অভিযানগুলি পর্যালোচনা করছি। পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলনের অভিযোগে গেল 1 মাসে 17 জনকে জরিমানা ও 8 জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। রাজধানী হাইকোর্ট প্রাঙ্গণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC এলাকা সহ বিভিন্ন স্থানে শীতার্ত দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বেসরকারি একটি প্রতিষ্ঠান। শুক্রবার মধ্যরাতে হাইকোর্ট প্রাঙ্গণে শীতার্তদের মাঝে এই শীত বস্ত্র বিতরণ কার্যক্রমে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। এ সময় তিনি বলেন, দেশের লাখো সুবিধাবঞ্চিত মানুষ এই তীব্র শীতে কষ্টে জীবনযাপন করছে। সরকারের একার পক্ষে সবার পাশে দাঁড়ানো সম্ভব নয়, তাই সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। পরে নগরীর পল্টন, শাহবাগ, TSC সহ বিভিন্ন এলাকা ঘুরে 5 শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। সরকার, রাজনৈতিক দল এবং ব্যবসায়ী, ধনী ব্যক্তি যারা সক্ষম এই আত্মমানবতার সেবায় কাজ করার জন্য যারা সক্ষম, তাদের সকলের কাছে অনুরোধ করতে চাই
এই তীব্র শীতের মধ্যে শীতার্ত মানুষের পাশে তারা যেন এসে দাঁড়ান এবং যার যা সম্ভব তাই দিয়ে যেন মানুষকে একটু সহযোগিতা করেন। তাদের একটু সহযোগিতা একটা মানুষকে এই শীতের হাত থেকে হয়তো রক্ষা করতে পারে। দখলকৃত পশ্চিম তীরের একটি মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা। শুক্রবার পশ্চিম তীর উত্তরাঞ্চলের মার্দা গ্রামে ঘটে এই ঘটনা, যদিও আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নেভানো হয়েছে। এদিকে একটি ভিডিও ফুটেজে দেখা যায় আগুন দেওয়ার পাশাপাশি বীর আল ওয়ালিদিন মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় বিভিন্ন মুসলিম বিদ্বেষী স্লোগান লেখা হচ্ছে। ইসরায়েলি পুলিশ বলছে অপরাধীদের বিচারের আওতায় আনতেই এই ঘটনার তদন্ত করছে তারা। সংগ্রহ করা হচ্ছে তথ্য প্রমাণ। ফিলিস্তিনিদের অভিযোগ, নিয়মিতই অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিরা স্থানীয়দের উপর হামলা চালায়। মসজিদ বসতঘরে ভাঙচুরের চালানোর পাশাপাশি নষ্ট করছে তাদের ক্ষেতের ফসল। জার্মানির বার্লিনের পশ্চিমাঞ্চলীয় শহর মাগডেবুর্গে একটি ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেওয়ার ঘটনায় এক শিশুসহ কমপক্ষে 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 68 জন, যার মধ্যে 15 জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় পেশায় চিকিৎসক 50 বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি সৌদি আরবের নাগরিক। প্রাথমিকভাবে ধারণা ওই ব্যক্তি একাই চালিয়েছে হামলা, তবে এখনও হামলার কারণ জানা যায়নি। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস আগামীকাল দুর্ঘটনার অঞ্চলটি পরিদর্শন করবেন। এই ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব সহ বিভিন্ন দেশ। মিয়ানমারে জান্তা বাহিনীর সদস্যদের আত্মসমর্পণের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার প্রকাশ করা হয় ভিডিওটি। আরাকান আর্মির দাবি, রাখাইন রাজ্যে আন শহরে আত্মসমর্পণ করেছে জান্তা বাহিনীর এই সদস্যরা। ফুটেজে দেখা যায় বেশ কয়েকজন মানুষ হাতে সাদা কাপড়ের টুকরো নিয়ে দৌড়াচ্ছে। এ সময় গুলি ও বিস্ফোরণের শব্দও শোনা যায়। ভিডিওতে আহত হয়ে বেশ কয়েকজনকে মাটিতে শুয়ে পড়ে থাকতেও দেখা যায়। রাখাইন রাজ্যের বেশিরভাগ অঞ্চলই এখন আরাকান আর্মির দখলে। সম্প্রতি তারা অঞ্চলটির বেশ কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। ক্রিকেট পাড়ায় অনেকবার শোনা গেছে ব্যাটিংয়ে মনোযোগ দিতে অধিনায়কত্বের দায়িত্ব ফিরিয়ে দিয়েছিলেন লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে টি-20তে হোয়াইট ওয়াশ করা এলকেডির সেই চিন্তায় এখন বদল এসেছে। বিসিবি চাইলে পাকাপাকিভাবে অধিনায়ক হতে আপত্তি নেই তার। লোকে বলতো মানুষ হিসেবে ইন্ট্রোভার্ট, তাই নাকি সতীর্থদের মোটিভেট করতে পারবেন না। অনেকের মতেই লিটন দাস ক্যাপ্টেন ম্যাটেরিয়ালই নন, কিন্তু দায়িত্ব পেলে এলকেডি কি করতে পারেন সেটা তো বরাবরই প্রমাণিত। তবুও নানা কারণে এমন একজন অধিনায়ককে ব্যবহার করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনকি এটাও অনেকবার শোনা গেছে অধিনায়কত্বের বাড়তি দায়িত্ব না নিয়ে ব্যাটিংয়ে ফোকাস দেবেন বলে লিটন নিজেই বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজকে টি-20তে হোয়াইট ওয়াশের তাজা স্মৃতি উপহার দেয়া লিটনকে যদি পাকাপাকিভাবে ক্যাপ্টেন্সি অফার করা হয়, এবারও কি ফিরিয়ে দেবেন? দেখেন, ক্যাপ্টেনশিপ নিয়ে যদি বলি, আমি বিসিবি যদি আমাকে দেয় আমি করতে রাজি আছি। এখানে দ্বিমত থাকার কোনো কথা না। আমি এটাতে এনজয় করতেছি। হ্যাঁ, যে জিনিসটা বললেন যে বলাররা যদি আপনাকে খুব ভালো বল করে দেয় বিহাইন্ড দ্য উইকেটে, আমার জন্য কাজটা অনেক ইজি। অধিনায়কত্বের মূল কারিশমা মূলত দেখা যায় ফিল্ডিংয়ে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সেখানেই নিজের সামর্থ্য দেখিয়েছেন টাইগার ক্যাপ্টেন। 3 ম্যাচের একটাতেও স্বাগতিকদের করতে দেননি 140-এর বেশি, 2টাতে অল আউট 110-এর কমে। অধিনায়ক বলছেন বোলারদের সাহায্য আর কোচের ভরসাই এনে দিয়েছে এমন সাফল্য। নতুন কোচ এসেছে, উনি অনেক ফ্রেন্ডলি। সবচেয়ে বড় ডিসিশন যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে উনি কখনো প্লেয়ারদের উপর চাপায় দেন না। আমরা যেহেতু অনেকদিন ধরে ক্রিকেট খেলতেছি, আমাদেরও কথার মূল্য আছে, সো উনি এই জিনিসটা গ্রহণ করে। আর সালাউদ্দিন স্যারের বিষয়টা যেটা বললাম, যে আমরা ম্যাক্সিমামই স্যারের হাত ধরে কোথাও না কোথাও খেলেছি এবং স্যার আমাদেরকে খুব ভালো মতনই চিনে। তো আমার মনে হয় কনভারসেশনগুলো খুব ভালো হচ্ছে ড্রেসিং রুমে এবং স্যার খুবই ফ্রেন্ডলি একটা মানুষ, যার সাথে আপনি সব ধরনের কথা বলতে পারবেন। অধিনায়ক হিসেবে লিটনের সাফল্যের অভিজ্ঞতা কম না। ইন্ডিয়ার মতো প্রতিপক্ষকে ওয়ানডে সিরিজ হারানো, আফগানদের সাথে রেকর্ড গড়ে টেস্ট জেতা, বিসিএল ওয়ানডেতেও চ্যাম্পিয়ন, বিপিএল এ রানার্স আপ, সবশেষে টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করা, সেটাও ক্যারিবিয়ানদেরই মাটিতে। কতখানি অবিশ্বাস্য, যারা ক্যারিবিয়ানদের টি-20 সামর্থ্য সম্পর্কে জানেন তারাই বুঝবেন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। ভারত পাকিস্তান ম্যাচের জন্য সীমান্ত স্টেডিয়াম তৈরির পরামর্শ দিয়েছেন পাকিস্তানি ব্যাটার আহমেদ শেহজাদ, যেখানে 2 দেশের জন্য আলাদা প্রবেশ পথ রাখার
আহ্বানও জানান তিনি। সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে দল পাঠাতে ভারত সরকার অস্বীকৃতি জানানো এসব কথা বলেন শেহজাদ। এদিকে নানা নাটকীয়তার পর আইসিসির ইভেন্টে ভারত পাকিস্তানের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। রাজনৈতিক বৈরিতায় বলি হচ্ছে ভারত পাকিস্তান ক্রিকেট দ্বৈরথ। সম্পর্কের বরফ না গলার কারণে প্রায় এক যুগের বেশি সময় ধরে বন্ধ রয়েছে দুদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। খেলাধুলাকে রাজনীতির সাথে অনেকে মেলাতে না চাইলেও ঘুরে ফিরে ভারত পাকিস্তানের মধ্যে সেই রাজনীতি জেঁকে বসেছে প্রকটভাবে। যা সবশেষ আজটি লেগেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনকে কেন্দ্র করে। আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের নাম থাকলেও সেখানে যেতে দল পাঠাতে অনুমতি দেয়নি ভারত সরকার। তাই ঘুরে ফিরে এশিয়া কাপের আদলে চ্যাম্পিয়ন্স ট্রফি ও হাইব্রিড মডেলে আয়োজন করতে যাচ্ছে আইসিসি। এদিকে পাকিস্তান ও বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে, যে কারণে ভারত ও পাকিস্তানে 2024 সাল থেকে 2027 সাল পর্যন্ত সকল টুর্নামেন্ট হাইব্রিড মডেলে হবে বলে নিশ্চিত করেছে আইসিসি। দুই দেশের দ্বিমুখী এই অবস্থান নিয়ে বইছে সমালোচনা ঝড়। সবশেষ সেই মিছিলে যুক্ত হয়েছে পাকিস্তানি ব্যাটার আহমেদ শেহজাদের নাম। সমস্যার সমাধানের একটি পথও খুঁজে পেয়েছেন তিনি। সীমান্তে একটি স্টেডিয়াম তৈরি করুন, যেখানে একটি গেট ভারতের দিক থেকে খুলবে, সেই গেট দিয়েই ভারতের ক্রিকেটাররা মাঠে প্রবেশ করবে, আর বিপরীত দিকে পাকিস্তানের ক্রিকেটারদের জন্য থাকবে আরও একটি গেট। এর মাধ্যমে কিছুটা হলেও সমস্যার সমাধান সম্ভব। ভারতের ভিসা জটিলতা নিয়ে দেশটির সরকার ও বিসিসিআইকে কটাক্ষ করেন শেহজাদ। আমার মনে হয় স্টেডিয়াম সংক্রান্ত সমাধানের পরও বিসিসিআই ও ভারত সরকার ঝামেলা করবে। তারা হয়তো বলবে, পাকিস্তানের ক্রিকেটাররা যখন ভারতের অংশে আসবে আমরা তাদের ভিসা দেব না। 2008 সালে মুম্বাই হামলার পর থেকেই বন্ধ রয়েছে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। এই দুই দেশের ক্রিকেট দ্বৈরথ বৈশ্বিক টুর্নামেন্ট নির্ভর হলেও এখন সেখানেও জমছে শঙ্কার মেঘ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে বাংলাদেশ পুলিশকে 3-1 গোলে হারিয়েছে মোহামেডান। 4 ম্যাচে সবকটিতে জিতে টেবিলের শীর্ষে আছে তারা। অপর ম্যাচে কিংসকে প্রথমবারের মতো হারানোর স্বাদ পেল আবাহনী। বিদেশি খেলোয়াড় ছাড়াই তারা জিতেছে 1-0 গোলে। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল করেন ফরওয়ার্ড সুমন রেজা। লিড নিয়ে বিরতিতে যায় আবাহনী। বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে কিংস। এক পর্যায়ে সুবর্ণ সুযোগও পায় তারা, কিন্তু পেনাল্টি থেকে সমতা আনতে পারেননি কিংসের বিদেশি ফরওয়ার্ড। আর কোনো গোল না হলে জয়ের উল্লাসে মাতে আবাহনী সমর্থকরা। আরেক ম্যাচে নাইজেরিয়ান এমানুয়েল টনির গোলে এগিয়ে যায় মোহামেডান। 39 মিনিটে আরেক গোল করে ব্যবধান দ্বিগুণ করে সাদা কালো শিবির। ইনজুরির সময়ে গোল করে ব্যবধান কমান পুলিশের আল আমিন। 72 মিনিটে আরও এক গোল দিয়ে মোহামেডানের জয় নিশ্চিত করেন সুলেমান দিয়াবাতে। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।